একদিকে বিজেপি শীর্ষস্তরের নেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর এবং তার দলের যে সাংগঠনিক যে সমস্ত মিটিংগুলি থাকে সেগুলি পশ্চিমবঙ্গে এসে করা একদম ভোটের মুখোমুখি জায়গাতে, এবং তার প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স থেকে কি সেই ইম্পর্ট্যান্ট একটা কথা যা কিনা এই মুহূর্তে শাসক দলের অন্দরে যাকে বলে হৃদকম্প জাগিয়ে দেওয়া বা টেনশন জাগিয়ে তুলেছে, যাই বলুন না কেন সেটা। আর পাশাপাশি শাসক দলের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারগুলিতে যেটা আমরা মানুষের ভাষায় বলেছিলাম যে একটা প্রচার দেখে নিন, সেখানে যা লেখা থাকবে বা যা ওনারা বলবেন প্রথম প্রচারটাতে একদম নির্বাচনের শেষ পর্যন্তই একই ফাটা রেকর্ড চালাতে থাকবে। সেটা পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং ওটাকে কি বলে জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে যে অস্বস্তিকর এবং অশান্তি তৈরি হলো, বাসন্তীর ঘটনা, ভিডিও ট্রেনিং নিতে গিয়ে ভোট কর্মীর আহত হওয়া বা লাঞ্ছিত হওয়া, প্রহৃত হওয়া, এই সমস্ত কিছু মিলে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে খুব সরগরম। ভোটে এসে যাচ্ছে, ভোটের পারদ বাড়ছে, যেমন এগুলোও বাড়ছে। তার সাথে ভোটের এই ভোটার তালিকার যে সাপ্লিমেন্টারি লিস্ট এসআইআর এর, তার দ্বিতীয়টি বেরিয়ে গেছে। 37 লক্ষ মতো এখনো পর্যন্ত নিষ্পত্তি, 23 লক্ষ বাকি, হাতে মাত্র 10 দিন। এই এখন রাজ্য রাজনীতির মূল অবস্থান মোটামুটি। কিন্তু অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ এসে কোন সেই কথাটা বললেন, যে কথাটা আমরা মানুষের ভাষা থেকেও প্রশ্ন তুলেছিলাম যে তাই তো, সেটা কি হবে, তার উত্তর একদম খোলাখুলি, কোনো রাগ ঢাক না করে তিনি জানিয়ে গেলেন। আমরা জানবো সেগুলো কি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। পুরো প্রেস কনফারেন্সটাতে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেগুলো আমাদের আপনাদের সকলের জানা। এই তৃণমূল কংগ্রেসের শাসনে কি ধরনের অপশাসন রাজ্যে চলেছে সেই নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করলেন এবং যথোপযুক্তভাবে তাদের মতো করে বোঝালেন, যেটাকে বিজেপি দলগতভাবে বলছে যে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে তাদের চার্জশিট। সেই চার্জশিট আজকে অমিত শাহ প্রকাশ করলেন। এখন এই চার্জশিট প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর যেমন দিয়েছেন, যেমন এই যে অনুপ্রবেশ নিয়ে তিনি অনেকটা অংশ আজকে সাংবাদিক সম্মেলনে ব্যয় করেছেন এবং সেখানে দুটি কথা সেখানে বলেছেন। প্রথম কথাটা হচ্ছে যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে আচ্ছা, এই তো ভোটার লিস্টের সংশোধন হচ্ছে, আমরা জানতাম কি যারা মারা গেছে তাদের নাম বাদ চলে যাবে, যাদের নাম ডুপ্লিকেট আছে এইসব বাচ্চা চলে যাবে, কিন্তু তার থেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছিল যে বিদেশি ভোটার ওর মধ্যে ঢুকে বসে রয়েছে। এই বিদেশি ভোটার, তাদের নামও তো বাদ যাবে, অবধারিতভাবেই যাবে এবং যাওয়াটাই উচিত। আর বৈধ ভোটারের নাম অবশ্যই 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 থাকা উচিত, সেটা সুপ্রিম কোর্ট বলেছে, আমরাও বলছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিদেশি ভোটার, বিদেশি অনুপ্রবেশকারী, এদের নাম বাদ গেলে তাদের কি হবে, এই প্রশ্ন আমরা তুলেছিলাম, একাধিক এপিসোড আমরা তুলেছিলাম যে এরা তো সেই এই এলাকাতেই থেকে যাবে, হয়তো এক রাজ্য থেকে আর এক রাজ্যে চলে যাবে, আর এক রাজ্যে গিয়ে হয়তো নাম তুলে ফেলবে ভোটার লিস্টে। যদিও আমাদের এই মানুষের ভাষার কমেন্ট বক্সেই দেখেছিলাম যে ইয়েস, এর একটা বিশেষ ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেল, সেটা হচ্ছে ট্র্যাকিং। এই যে নামগুলো ডাটাতে উঠে গেল, তাদের পুরো মানে তথ্যগুলো পরবর্তীতে নাম তুলতে গেলে কিন্তু সেটা তাদের ধরা পড়ে যাবে। এইটা একটা হলেও সামান্য স্বস্তির জায়গা, যে আর একবার নাম তুলতে হয়তো অতটা সহজে পারবে না, কিন্তু আপাতত তারা তো এই এলাকাতেই থেকে গেল। এই প্রসঙ্গে না হোক, অন্তত তার কাছাকাছি প্রশ্নের উত্তরে
স্বরাষ্ট্রমন্ত্রী আপসহীনভাবে কোনো রাগ ঠাক না করেই যেটা জানিয়ে দিলেন স্পষ্ট, মানে সোজা কথা সোজাভাবে বুঝে নাও বাপু, এরকম ভাবে যেটা বলে দিলেন সেটা হচ্ছে একটা বেসিক থিওরি, যেটা তিনি অন্যান্য বিভিন্ন রকম সাক্ষাৎকারে, টেলিভিশন সাক্ষাৎকারেও এর আগে বলেছেন। সেটা হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। চিহ্নিত করো, বাতিল করো এবং ফেরত পাঠাও। সেটা পরিষ্কারভাবে বললেন, শুধু না বললেন খুঁজে খুঁজে বার করে, নিশ্চিন্ত থাকুন, খুঁজে খুঁজে বার করে তাদেরকে দেশের বাইরে বার করবে। এটা কে বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এখন আমাদের প্রশ্নটা ঠিক এই জায়গাটা থেকে একটা প্রশ্ন থাকছে, আচ্ছা সেটা তাই করবেন, সেই কাজটার প্রসেসটা কিভাবে হবে না হবে সেটা নিয়ে হয়তো সরকার অবশ্যই সেগুলো নিয়ে তার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই দেশটা ধর্মশালা হতে পারে না, যে যেখান থেকে পারবে, যে দেশ থেকে পারবে এখানে এসে বসবাস করে যাবে, এটা হতে পারে না। এ নিয়ে গোসা করার কিছু নেই, এটা আমাদের কথা না, এটা দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই একই কথা এই এসআইআর হিয়ারিং নিয়েই একটা অন্য হিয়ারিং এ বলেছে। কাজেই অবস্থানটা খুব স্পষ্ট। বাইরে থেকে এসে দেশে উৎপাত করতে এসেছো, এদেশকে এদেশে এসে এদেশের খেয়ে দিয়ে এদেশের সর্বনাশ করছো, এদেশের ছেলে মেয়েদের চাকরি জীবিকা উপার্জন কেড়ে নিচ্ছ, এদেশে সেই সমস্ত দেশের মানুষের অন্ন কেড়ে নিচ্ছ, সেসব করেও শান্তি হচ্ছে না। এই দেশটাকে একটা আলাদা দেশ তৈরি করবার চেষ্টা শুরু করে দিচ্ছ, যাকে বলে খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। এই রকম একটা অবস্থা, যেখানে আলাদা একটা আইন চালু করে দিচ্ছ। এই কুচবিহারে একটা ভিডিওতে দেখছিলাম, অনেক সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও আসে, সত্যাসত্য জানি না, কিন্তু এগুলো রাস্তাঘাটে হাঁটলেও দেখা যায়। একটি জায়গাতে বলা হচ্ছে যে দোকানে ওই ঠাকুরের ছবি কেন ঝুলিয়েছ, এত বড় স্পর্ধা। এই ধরনের জিনিসগুলো কি করছি, বিদেশিদের থেকে আগত হচ্ছে। কই এই রাজ্যের শিক্ষিত যে এই রাজ্যের যে মানে এই দেশের যারা সংখ্যালঘু, এর কোথাও কোনো অসুবিধা ছিল না তো, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো ব্যাপারটাই ছিল না, সবাই বন্ধুর মতো যেন মিলেমিশে পরিবারের মতো সুন্দরভাবে সমাজ চলছিল। এই সরকার এসে কিন্তু এই সংখ্যালঘু তোষণ করে করে এই বিষাক্ত বীজ, এই যে বিদ্বেষের বীজ, এইটাকে রোপণ করলো, করে ওই সংখ্যালঘুদেরও কিন্তু খুব একটা কোনো উপকার করে, বরঞ্চ ফুলে ফেপে উঠেছে যেটা, যে ওই ধরনের বিদেশি যারা এসেছে এখানে এসে বিদেশি ফরেন মানি এখানে মানে কালো উপায়ে নিয়ে এসেছে, নিয়ে এসে ফুলে ফেপে উঠেছে। এক একটা গ্রামে এই রকম এক একজন সামন্ত প্রভু তৈরি হয়েছে, যারা কেউ হচ্ছেন বাদশাহ, কেউ সুলতান, এই সমস্ত নাম দিয়েছে, কেউ যুবরাজ, কেউ মহারাজ, এই সমস্ত নাম দিয়েছে, দিয়ে তার বিরাট বিরাট অট্টালিকা হয়েছে। কিন্তু গরিব মুসলমান, এ দেশের মুসলমান দিনের পর দিন এই 15টা বছর ধরে ফ্যাল করে চেয়ে তাকিয়ে দেখেছে যে সে যে চাষ করছিল কাদা মেখে মাটি মেখে, তাকে তাই করতে হচ্ছে, তাকে সেই মিস্ত্রির কাজই করতে হচ্ছে। তার ছেলেটা তার মেয়েটা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, যে রাজ্যটা কিনা বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে টাকা উপার্জন করে সে বাড়িতে পাঠাচ্ছে সংসার উপার্জনের জন্য। না তার ঘর থেকে একটা ভালো শিক্ষিত ছেলে মেয়ে বেরোচ্ছে, না আইপিএস আইএএস, না ডাক্তার, না উকিল, না শিক্ষক, কিচ্ছু বেরোচ্ছে না সংখ্যালঘু ঘরগুলোর থেকে। সরকারি চাকরির ক্ষেত্রে কত শতাংশ সংখ্যালঘু সরকারি চাকরিতে আছে? এই জিনিসগুলো কিন্তু সংখ্যালঘুদের চোখ খুলে দিয়েছে আজকে। কিন্তু আজকের আলোচনার বিষয় সেটা না। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই বিদেশিদের নির্গমন। এইটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এনশিওর করলেন, যেটা আমাদের তো অন্তত মনে হয়েছে যে এতৎ যাবৎকালের মধ্যে যেখানে যত কমেন্ট আছে তার মধ্যে একটা সাংঘাতিক কমেন্ট এইটা, যে আলোড়ন সৃষ্টিকারী কমেন্টও বলা যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ভোট চলাকালীন তো তারা এখানেই থাকবে, তাদের জন্য প্রয়োজন যে নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশনের সেই ডিটেকশন প্রসেস,
যে এরাই শুধুমাত্র ভোট দিতে যাবে এই অবধি বোঝা গেল, কিন্তু ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়ার আগে তো তারা ওই ওই গ্রামগুলিতে, ওই মফস্বল শহরগুলিতে তারা তো সেখানে সেখানে থেকেই হুজ্জুতিগুলো পাকাবে, যেটা আমরা দেখলাম। এই ধরুন, অনুমান করি যদি এই মুর্শিদাবাদে আজকে, কালকে বাসন্তীতে, পরশু আর এক জায়গায়, এইভাবে হয়ে থাকে। এবং এই জায়গাটা নিয়ে নির্বাচন কমিশনকে অবশ্যই 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 ভাবতে হবে, সাধারণ মানুষের ভোটদানকে যদি অবাধ করতে চায়। এর পরের অংশ যেটা অমিত শাহ জানালেন আজকে, সেটা হচ্ছে সেই শহীদ থিওরি, যেটা নিয়ে আমরা মানুষের ভাষায় কয়েকদিন আগে একটা এপিসোড করেছিলাম, যে আরে কি ভাবেন শহীদ, আরে শহীদ কে? শহীদকে এইভাবে অমর্যাদা করবেন না। দেশের জন্য মহৎ কাজে কোনো মানুষ যদি তার জীবন আত্মবলিদান দেয়, আত্মত্যাগ করে, আত্ম উৎসর্গ করে মহান কর্মের জন্য, তখন বা স্বার্থত্যাগ করে নিজে আত্মাহুতি দেয় নিজের জীবনটাকে, তাকে শহীদ বলে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, এরা শহীদ। এদের সাথে আর একজনকে শহীদ বলে মিলিয়ে ফেললে তো হবে না। তিনি যতই শহীদ হওয়ার চেষ্টা করুন, এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, মিথ্যা বলতে 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 মানুষ যা চিনে গেছে, রাস্তাঘাট, দোকান বাজারের সমস্ত জায়গাতে মানুষের একটাই কথা, আগে ভাই সরাও, তারপর দেখা যাবে। কাজেই এই অমিত শাহ এটাকে টাচ করে গেলেন, যে কখনো উনি হুইল চেয়ারে, কখনো মাথায় ব্যান্ডেজ বেঁধে, কখনো পায়ে ব্যান্ডেজ বেঁধে মানুষের মধ্যে সিম্প্যাথি আদায় করবার চেষ্টা করেন। ওনার হিন্দি ভাষা দিয়ে উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এবারে ওই সমস্ত শহীদ টহীদ হওয়া মানুষ আর মেনে নেবে না, এইটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এটা মানুষ বুঝে গেছে, ওনার ওই খেলাটা এবার বুঝে গেছে। ফলত পাশাপাশি যেটা উনি করছেন সেটা হচ্ছে লাগাতার হুমকি, বেলাগাম হুমকি। কখনো কখনো কোর্ট কাছারি কিচ্ছু মানছেন না, কখনো একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে ফিনিশ করে দেওয়ার কথা বলছেন, কখনো বলছেন ওইসব অফিসারদের যাদের সরিয়ে দিয়েছ তারাও আমার হয়ে কাজ করবে, নতুন যাদের আনছো। কখনো বলছেন নতুন যাদের আনলে তারা ড্রাগ পাচার করে, টাকা পাচার করে, অস্ত্র পাচার করে। আবার কখনো বলছেন যে ভোট হয়ে যাওয়ার পরে গলায় পোস্টার লিখে বলতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না, ঠান্ডা হুমকি। আবার কেউ বলছেন কান ধরে ওঠবোস করতে হবে। আবার কেউ বলছেন নাকি ওই মুখ্যমন্ত্রীর জনসভা থেকে, যে মানে স্পষ্টত বলতে গিয়ে হালকা করে কথাটাকে একটু ঘুরিয়ে দিয়ে, যে গাছ ছায়া দেয় কিন্তু গাছে আবার বেঁধে রাখার কথাও বললেন। মানে এগুলো হচ্ছে প্রত্যক্ষ হুমকি প্রত্যেকটা নির্বাচনী সভাতে। আজকে বিজেপির যে প্রেস কনফারেন্স যেটুকু অমিত শাহ করলেন, বিজেপিকে আপনি সমর্থন করুন আর না করুন, সিপিএম কে আপনি সমর্থন করুন না করুন, আইএসএফ কে সমর্থন করুন না করুন, যে কোনো রাজনৈতিক দল তার একটা সভাতে বা নির্বাচনী সভাতে সে কি করবে, আমি কি কি উন্নয়ন করেছি আর আমি কি কি উন্নয়নগুলো করতে চলেছি। একটা রাজনৈতিক সভাতে একটা স্টেজের ওপরে দৌড়তে দৌড়তে একবার এপাশ, একবার ওপাশ, একবার ওপাশ, একবার ওপাশ ছুটে বেড়াচ্ছে, ছুটে বেড়াতে বেড়াতে হুমকি। 25 মিনিট কি 30 মিনিট ভাষণের মধ্যে 20 মিনিট শুধু সেটা হুমকি। এ তো মস্তানি, পাড়ার মস্তানি, সিম্পল। এইটা প্রমাণ করে দিচ্ছে যে এই রাজনৈতিক দলটার আর অবশিষ্ট বলে আর কিচ্ছু নেই। আর ওই যে বললাম সংখ্যালঘুরা বুঝে গেছে, সংখ্যালঘুরা আর পাশে নেই। তারা তাদের নিজেদের অবস্থানের কথা তারা নিজেদের মতো করে চিন্তা করছে। এই রকম একটা পরিস্থিতিতে যেটা ব্রেকিং নিউজ বলা যেতে পারে বা সূত্রের খবর, অবশ্যই সেটা আপনাদের নিজেদের মধ্যেও নিজেদের অনেক রকম, প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন সোর্স থাকে। শুধু দর্শক বিন্দু, আপনাদের মধ্যেও প্রচুর সূত্র, সোর্স, এই মাধ্যমে আপনারাও খবর পাচ্ছেন। শাসক দলের মধ্যে এই মুহূর্তে বিদ্রোহ জাগা দিয়েছে, মানে আফসোস একাধারে আর একদিকে বিদ্রোহ। সরাসরি টপ লেভেলে গিয়ে হয়তো সেটা প্রকাশ করতে পারছে না, এবং তার ফল হচ্ছে তলার দিকে হিউজ ভাঙন হয়ে অন্য দলে যোগ দেওয়া। কারণ 30% প্লাস আরো 8 কি 10% মিলে, মানে 10%
সাধারণ ভোট আর 30% সংখ্যালঘু ভোট নিয়ে দাঁড়িয়েছিল এই শাসক দলটা। আর এই 30% কিন্তু সরে গেছে বিভিন্নভাবে। হিউজ আইএসএফ এ যোগদান করছে, হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করছে, নিজেদের মতো করে চিন্তা করছে, কেউ বামপন্থীদের কথা চিন্তা করছে, আবার কেউ এটাও ভাবছে ভাই অত চিন্তা করে লাভ নেই, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমরা তো ভালোই আছে, তাকেই দেবো সরাসরি। কিন্তু আফসোস আর বিদ্রোহটা কোনটা? অনেকেই মনে করছে এসআইআর নিয়ে এই মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস যে বাড়াবাড়িটা প্রথম থেকে করেছে, আজ তার ফল ভোগ করতে হতে পারে সামনের দিনে, বা অবধারিত সর্বনাশ হতে চলেছে এই দলটার। এবং হলে প্রথম দিকে ওই নিচুতলার যারা ওই সামন্ত প্রভু তাদের ওপরেই গিয়ে ঘাটা পড়বে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারা এবার বিদ্রোহী হয়ে উঠছে। এসআইআর প্রসেস নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আজকে 11 দিন বাকি আর 23 লক্ষ কেস বাকি, আন্ডার অ্যাডজুডিকেশন, অ্যাপেলেট ট্রাইব্যুনাল, নাম ওঠা না ওঠা অনিশ্চিত একটা অবস্থা। করলো কারা? ওই তাদেরই, ওই মুখ্যমন্ত্রীর ওই প্রশাসনের লোকগুলোই তো আজকে এই পরিস্থিতিটা তৈরি করে দিল। ঠিক মতো ডকুমেন্ট আপলোড না করা, অবৈধ ডকুমেন্টকে আপলোড করে দেওয়া, ইচ্ছাকৃতভাবে না মানে এন্ট্রি না করা, যেটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন, বিজেপি রাজ্য সভাপতি, যে আমাদের ওই কি বলে ফর্ম 7 সেগুলো আপলোডই হয়নি এখনো পর্যন্ত, তার নিষ্পত্তি না হলে কোনো ভোটের প্রশ্নই নেই। আর এমনিতেই বুঝতে পারছেন অঙ্কের হিসেবে, আমি গত এপিসোডে বলেছি যে এসআইআর ম্যাচ কিন্তু লাস্ট ওভারে এসে ঠেকেছে। 10 দিন বাকি, 23 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন পেন্ডিং। আগামী 1 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে। কাজেই সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভিতরে অভ্যন্তরীণ বিভিন্ন নিচু থেকে মাঝারি স্তরে এটা বলা শুরু হয়ে গেছে, এই বাড়াবাড়ি করবার জন্য, এসআইআর নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আজকে পুরো দলটাকে এই অবস্থায় নিয়ে আসলো, যেখানে সামনে রাষ্ট্রপতি শাসনের খাঁড়া ঝুলছে, যেখানে সামনে এইভাবে নির্বাচন কমিশন চেপে ধরছে সমস্ত বিষয়টাকে, যেখানে পুরোপুরি সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনের হাতে এখন কিচ্ছু নেই, পুরো সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে চলে গেছে পুরো বিষয়টা, যেখানে নড়াচড়ার কোনো সুযোগই নেই। এই সুযোগহীন জায়গায় চলে যাচ্ছে এই ধরনের দুর্বৃত্তরা। কাজেই আগামী দিনে আমরা আরো কিছু দেখবার জন্য অপেক্ষা করে আছি, যেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগের দিনে প্রেস কনফারেন্স আমরা দেখিয়েছি আমাদের মানুষের ভাষায়, তিনি বলেছেন 2-3 সপ্তাহ অপেক্ষা করুন, এদের আর বেরোনোর উপায় থাকবে না কোথাও। এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। অমিত শাহের 2টি বক্তব্য কত বেশি ইম্পর্টেন্ট সেটাও আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছে, সেটা উনিও বুঝেছেন। আপনাদের সামনে আমরাও লাগাতার তুলে ধরবার চেষ্টা করছি, কিন্তু মানুষের মত, মানুষ যেটা ভাববে সেটাই তো হবে, সেটাই শেষ কথা বলবে। এবং মানুষ অনেক সময় ওই কত প্যারামিলিটারি কত কি থাকলো না থাকলো সেগুলোর পরোয়া করে না, নিজের অধিকারের জন্য গিয়ে ভোট দেওয়ার জন্য দলে দলে বেরিয়ে পড়ে, তখনই কিন্তু পরিবর্তনটা ঘটে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা একটু করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।